আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলা ভাষা রীতির মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে কথ্য, চলিত ও সাধু রীতি। বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলের জনগণ নিজ নিজ অঞ্চলের ভাষায় কথা বলে। এগুলো আঞ্চলিক কথ্য ভাষা বা উপভাষা বলে। পৃথিবীর সব ভাষাই উপভাষা আছে, ভাষারই উপভাষা আছে। এক অঞ্চলের জনগণের মুখের ভাষার সঙ্গে অপর অঞ্চলের জনগণের মুখের ভাষা যথেষ্ট পার্থক্য দেখা যায়। ফলে এমন হয় যে এক অঞ্চলের ভাষা অন্য অঞ্চলের লোকের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে। উদাহরণস্বরূপ বলা যায় চট্টগ্রাম অঞ্চলের সাধারণের কথ্য ভাষা দিনাজপুর ও রংপুরের লোকের পক্ষে খুব সহজবোধ্য নয়। এই ধরনের আঞ্চলিক ভাষাকে বলা হয় বলার ও লেখার ভাষা হিসেবে সর্বজনীন স্বীকৃতি দেওয়া সুবিধাজনক নয়। কারণ তাতে বিভিন্ন আঞ্চলিক ভাষাভাষীদের মধ্যে ভাবের আদান-প্রদানের অন্তরায় দেখা দিতে পারে। সেই কারণে দেশের শিক্ষিত ও পণ্ডিত সমাজ একটি আদর্শ ভাষা ব্যবহার করেন। বাংলা ভাষাভাষী শিক্ষিত জনগণ এই আদর্শ ভাষাতেই পারস্পরিক আলাপ আলোচনা ও ভাবের আদান-প্রদান করে থাকেন। বিভিন্ন অঞ্চলের উপভাষার কথ্য রীতি সমন্বয়ে সৃষ্টজনের ব্যবহৃত এই ভাষাই আদর্শ চলিত ভাষা। বাংলা, ইংরেজি, আরবি, হিন্দি প্রভৃতি ভাষার মৌখিক ও কথ্য এবং লৈখিক বা লেখ্য এই দুটি রূপ দেখা যায়। ভাষার মৌখিক রূপের আবার রয়েছে একাধিক রীতি। একটি চলিত কথ্য রীতি, অপরটি হচ্ছে আঞ্চলিক কথ্য রীতি। বাংলা ভাষার লৈখিক ও লেখ্য রূপের রয়েছে দুইটি রীতি। একটি হচ্ছে চলিত রীতি, অপরটি হচ্ছে সাধু রীতি। বাংলা ভাষা দুই ধরনের। বাংলা ভাষার মধ্যে দুইটা রূপ আছে। এক নাম্বার রূপ হচ্ছে লৈখিক রূপ, আর একটা হচ্ছে মৌখিক রূপ। আহ লৈখিক রূপ শুধু সাধু ভাষার মধ্যে পাওয়া যায়, সাধু ভাষার মুখে বলা হয় না। আর লৌখিক এবং মৌখিক দুটোটাই চলিত ভাষায় চলে, কিন্তু মৌখিক আঞ্চলিক ভাষা বা উপভাষা ব্যবহার হয়, কিন্তু এটা লৈখিকে ব্যবহার হয় না। সাধু ও চলিত ভাষার রীতির পার্থক্য। সাধু এবং চলিত ভাষার মধ্যে যে পার্থক্যগুলো আমরা দেখব সেটা হচ্ছে, সাধুর রীতিগুলো হচ্ছে বাংলা লেখ্য সাধু রীতি সুনির্ধারিত ব্যাকরণের নিয়ম অনুসরণ করে চলে এবং এর পদবিন্যাস সুনিয়ন্ত্রিত ও সুনির্দিষ্ট। এই রীতি গুরুগম্ভীর ও তৎসম শব্দবহুল। শুধু সাধু রীতি নাটকের সংলাপ ও বক্তৃতার অনুপযোগী। এটা নাটকের মধ্যে ব্যবহার করা যায় না বা বক্তৃতার মধ্যে ব্যবহার করা যায় না। এই রীতিতে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। 2 নাম্বার হচ্ছে চলিত রীতিগুলো হচ্ছে, চলিত রীতি পরিবর্তনশীল। 100 বছর আগে যে চলিত রীতি সে যুগের সৃষ্ট বা বজ্রজনের কথিত ভাষা বা মোক্ষের বুলি হিসেবে প্রচলিত ছিল, কালের প্রবাহে বর্তমানে তা অনেকটা পরিবর্তিত রূপ লাভ করেছে। এই রীতি তদ্বৎ শব্দবহুল, মানে যেটা তদ্বৎ উদ্ভব হয়, নতুন করে উদ্ভব হয় এরকম। চলিত রীতি সংক্ষিপ্ত ও সহজবোধ্য এবং বক্তৃতা, আলাপ আলোচনা, নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী। সাধু রীতিতে বৃহৎ ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর লোপ লাভ করেছে। বহু বিশেষ্য ও বিশেষণের ক্ষেত্রে এমনটি ঘটে। এখানে দুইটা বিষয় বেশি ইম্পর্টেন্ট, যে এটা সংক্ষিপ্ত, চলিত রীতিটা সংক্ষিপ্ত, সহজবোধ্য, বক্তৃতা, আলাপ আলোচনা,
বা নাট্য সংলাপের জন্য বেশি উপযোগী এই ভাষাটা। ২ নম্বর হচ্ছে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ক্রিয়াপদ যে পদগুলো আছে এই পদগুলা একটু সহজতরভাবে লেখা হয়েছে বা বলা হয় চলিত রীতিতে। আঞ্চলিক কথ্য রীতি সব ভাষারই আঞ্চলিক রূপের বৈচিত্র্য থাকে, বাংলা ভাষারও তা আছে। বিভিন্ন অঞ্চলে কথিত রীতির বিভিন্নতা লক্ষিত হয়, আবার কোথাও কোথাও কারো কারো উচ্চারণে বিভিন্ন অঞ্চলের ভাষা মিশ্রণও লক্ষ্য করা যায়। উদাহরণস্বরূপ একটা উদাহরণ দেওয়া হয়েছে যে সাধুরীতির মধ্যে পরদিন প্রাতে হেডমাস্টার সাহেবের প্রস্তুত লিস্ট অনুসারে যে ৩ জন শিক্ষক সাহেবের সহিত সাক্ষাৎ করিবার অনুমতি পাইয়াছিলেন, তাহারা ৮টার পূর্বে ডাকবাংলায় উপস্থিত হইলেন। একটু পরে আবদুল্লাহ আসিয়া হাজির হইল। তাহাকে দেখিয়া একজন শিক্ষক জিজ্ঞাসা করিলেন, আপনি যে আপনার নাম তো হেডমাস্টার লিস্টে দেন নাই। এটা হচ্ছে সাধু রীতি। এখন চলিত রীতিতে দেখি। পোল পেরিয়ে সামনে একটা বাঁশ বাগান পড়ল, তারই মধ্য দিয়ে রাস্তা। মচমচ করে শুকনো বাঁশ পাতার রাশ ও বাঁশের খোসা জুসের নিচে ভেঙে যেতে লাগলো। পাশে একটা ফাঁকা জায়গা, বুনো গাছপালা, লতা ঝোপের ঘন সমাবেশ। সমস্ত ঝোপটার মাথা জুড়ে সাদা সাদা তুলোর মতো আহ রাধালতার ফুল ফুটে রয়েছে। এই দুইটা রীতি হচ্ছে, একটা হচ্ছে সাধু রীতির কথা আর একটা হচ্ছে চলিত রীতির কথা। সাধু রীতি এবং চলিত রীতির মধ্যে যে পার্থক্য দেখেন আপনার, মস্ত যে শব্দগুলো পার্থক্য, সাধুতে দেখেন মস্তক, এটা চলিততে মাথা হয়ে গেছে, জোতা থেকে জুতো হয়ে গেছে, তুলা থেকে তুলো হয়েছে, শুকন থেকে শুকনো হয়ে গেছে, শুকনা থেকে শুকনো, বন্য থেকে বন হয়ে গেছে, তাহারা থেকে তারা হয়ে গেছে। একটার সাথে আরেকটা মানে পার্থক্যটা হচ্ছে মানে সহজতর হয়েছে চলিত ভাষায় তাহারা। তারপর হচ্ছে তাহাকে থেকে তাকে হয়ে গেছে, তাহারা থেকে তার হয়েছে, তাহার থেকে তার হয়েছে, পরিবার থেকে করবার হয়েছে, পাইয়াছিলেন পেয়েছিলেন, হইলেন হলেন, আসিয়া এসে, হইল হল, দেখিয়া দেখে, করিলেন করলেন, দেন নাই দেননি, পার হইয়া পেরিয়ে, পড়িল পড়ল, করিয়া করে, ভাঙিয়া যাইতে লাগিল, যে ভেঙে যেতে লাগলো, ফুটিয়া রহিয়াছে, ফুটে রয়েছে, পূর্বেই আগেই সহিত সঙ্গে বা সাথে। বাংলা ভাষার মধ্যে অনেক ধরনের শব্দ রয়েছে। তার মধ্যে ভাষাগত দিক থেকে বাংলা ভাষার মধ্যে যে আলাদা আলাদা শব্দ আছে যেগুলো বাংলা, তবে বাংলার জাতিবাহী বলা হয় যাকে, এরকম 5 ধরনের শব্দ আছে। তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধতৎসম, দেশি শব্দ, বিদেশি শব্দ। প্রথম প্রকার যেটা সেটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ মানে হচ্ছে বাংলা ভাষার মধ্যে একটা বড় অংশ, সবচেয়ে বড় অংশ যেই শব্দগুলা পাওয়া যায় বাংলা ভাষার ভিতরে, সেটা হচ্ছে তৎসম শব্দ। তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজাসুজি বাংলা ভাষায় এসেছে, যাদের রূপ অপরিবর্তিত রয়েছে, সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ। যেমন চন্দ্র, সূর্য, নক্ষত্র, ভবন, ধর্ম, পাত্র, মনুষ্য। তদ্ভব শব্দ,
তদ্ভব হচ্ছে যে শব্দ মূল সংস্কৃতি ভাষায় পাওয়া যায়, যে শব্দের মূলগুলো সংস্কৃতে পাওয়া যায়, কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তনের ধারায় প্রাকৃতের মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছে, সেই সব শব্দকে বলা হয় তদ্ভব শব্দ। তদ্ভব একটি পারিভাষিক শব্দ। তৎ মানে হচ্ছে তার থেকে, মানে তার থেকে, ভব মানে উৎপন্ন, তার থেকে উৎপন্ন, যেটা থেকে উদ্ভব হয়েছে বা উৎপন্ন হয়েছে। যেমন সংস্কৃত হস্ত, প্রকৃত হত, উদ্ভব হত, হাত, উদ্ভব হাত, সংস্কৃত চর্মকার, প্রাকৃত চম্বার। এগুলা এই শব্দগুলো, এই তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়। তদ্ভব শব্দ মূলত সাংস্কৃতিক শব্দ ছিল, কিন্তু এটা পরিবর্তন হয়ে সেটা বাংলা শব্দে রূপান্তরিত হয়েছে। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে অর্ধ তৎসম শব্দ। যে শব্দগুলো অর্ধ তৎসম, বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয়, এগুলোকে বলে অর্ধ তৎসম। তৎসম মানে সংস্কৃত, আর অর্ধ তৎসম মানে হচ্ছে অল্প অল্প পরিবর্তন হয়েছে, যেমন জ্যোৎস্না, তারপরে সেরাদ্দ, গিন্নি, বোষ্টম, কুচ্ছিত ইত্যাদি। দেশি শব্দ, বাংলাদেশের আদিম আদিবাসীদের ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে। এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয়। অনেক সময় এসব শব্দের মূল নির্ধারণ করা যায় না, কিন্তু কোন ভাষা থেকে এসেছে তা হদিশ মেলে। যেমন কুড়ি, কোলবাসা, যেমন পেট তামিল ভাষা, চুল উনুন বা মুন্ডারি ভাষা, চুলা মুন্ডারি, এরূপ কুলা, গঞ্জ, চুঙ্গা, টোপর, ডাব, ডগর, ডেকি ইত্যাদি। এগুলো হচ্ছে দেশি শব্দ। আর সর্বশেষ হচ্ছে বিদেশি শব্দ। রাজনৈতিক, ধর্মীয়, সংস্কৃতিগত, বাণিজ্যিক কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষীর মানুষ বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে। মানুষের বহু শব্দ বাংলায় এসে নিয়ে স্থান করে নিয়েছে। এইসব শব্দকে বলা হয় বিদেশি শব্দ। এইসব বিদেশি শব্দের মধ্যে আরবি আছে, ফার্সি আছে, ইংরেজি আছে। ইংরেজি শব্দ বিশেষভাবে উল্লেখযোগ্য। যে কালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ সময় বিদেশি শব্দ এই দেশের ভাষা গৃহীত হয়েছে। সেই কালের সমাজ জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ ও এই দেশের ভাষায় গৃহীত হয়েছে। যেমন পর্তুগিজ, এছাড়াও পর্তুগিজ, ফার্সি, ওলন্দাজ, তুর্কি এসব ভাষারও কিছু শব্দ এই একইভাবে বাংলা ভাষায় এসে গেছে। আমাদের পার্শ্ববর্তী ভারত, মায়ানমার, মালয়, চীন, জাপান প্রভৃতি দেশেরও কিছু শব্দ বাংলা ভাষায় পরিলক্ষিত হয়। তো আরবি ভাষার মধ্যে যে শব্দগুলা বাংলা ভাষায় এসেছে, যেমন আল্লাহ, ইসলাম, ইমান, অজু, কুরবানি, কোরআন, কিয়ামত, গোসল, জান্নাত, জাহান্নাম, তওবা, তসবিহ, যাকাত, হজ, হাদিস, হারাম, হালাল। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ, আদালত, আলেম, ইনসান, ঈদ, উকিল, উজর, এজলাস, এলেম, কানুন, কলম, কিতাব, কেচ্ছা, খারিজ, গায়েব, দোয়াত, নগদ, বাকি, মওকুমা,
মহকুমা, মুনসেফ, মুক্তার, রায় ইত্যাদি। ফার্সি ভাষায় যে শব্দগুলো আসছে সেগুলো হচ্ছে ধর্ম সংক্রান্ত যে বিষয়গুলো, খোদা, গুনাহ, দোজক, নামাজ, পয়গম্বর, ফেরেশতা, বেহেশত, রোজা। প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ হিসেবে কারখানা, চশমা, জবানবন্দি, তারিখ, তোশক, দফতর, দরবার, দোকান, দস্তখত, দৌলত, নালিশ, বাদশাহ, বান্দা, বেগম, মেথর, রসদ। বিবিধ শব্দ আরো আছে, যেমন আদিম, আমদানি, জানোয়ার, জিন্দা, নমুনা, বাদশা, বদমাস, রফতানি, হাঙ্গামা ইত্যাদি। ইংরেজি শব্দ থেকে যেগুলো আসছে সেগুলো হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিয়ন, কলেজ, টিন, নভেল, নোট, পাউডার, পেন্সিল, ব্যাগ, ফুটবল, মাস্টার, লাইব্রেরি, স্কুল। পরবর্তী পরিবর্তিত উচ্চারণ, যেমন আফিম, অফিস, স্কুল, বাক্স, হাসপাতাল, বোতল ইত্যাদি। ইংরেজি ছাড়াও অন্যান্য ইউরোপীয় ভাষার শব্দ, যেমন পর্তুগিজ থেকে আসছে আনারস, আলপিন, আলমারি, গির্জা, গুদাম, চাবি, পাউরুটি, পাদ্রি, বালতি ইত্যাদি। ফার্সি ভাষা থেকে আসছে কার্তুজ, কুপন, ডিপু, রেস্তোরাঁ ইত্যাদি। ওলন্দাজ থেকে স্কারপন, টেক্কা, তুরুপ, রুইতন, হরতন। অন্যান্য ভাষার শব্দ, যেমন গুজরাটি ভাষার খদ্দর, হরতাল, পাঞ্জাবি ভাষার চাহিদা, শিখ, তুর্কি ভাষার চাকর, তোপ, দারোগা, চীনা ভাষায় চা, চিনি, মায়ানমারি ভাষায় ফুঙ্গি, লুঙ্গি, রিক্সা, জাপানি ভাষা হচ্ছে রিক্সা, হারিকিরি। তাছাড়াও কিছু মিশ্র শব্দ আছে, কোনো কোনো সময় দেশি বিদেশি মিল্লা যে মিশ্র শব্দ তৈরি হয় সেটা হচ্ছে মিশ্র শব্দ। যেমন রাজা, বাদশাহ, দুইটা, একটা হচ্ছে তৎসম আর একটা হচ্ছে ফার্সি শব্দ। হাট বাজার, যেমন বাংলা ফার্সি শব্দ হেড মৌলবী, ইংরেজি ফার্সি শব্দ হেড পণ্ডিত, ইংরেজি তৎসম। খ্রিস্টান খ্রিস্টান ইংরেজি তৎসম শব্দ ডাক্তারখানা, ইংরেজি ফার্সি শব্দ পকেট মার, ইংরেজি বাংলা শব্দ চৌহদ্দি, ফার্সি আরবি শব্দ। পারিভাষিক শব্দ, বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের বঙ্গানুবাদমূলক প্রতিশব্দকে পারিভাষিক শব্দ বলে। এর বেশিরভাগ এই কালের প্রয়োগ। উদাহরণস্বরূপ অক্সিজেন, হাইড্রোজেন, ফাইল, ট্রেনিং, ম্যানেজার, রেডিও, জেনারেল ম্যানেজার, সেক্রেটারি, গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ফাইনাল, পিরিয়ডিক্যাল, ইকুয়েশন। আজকে এটুকু হচ্ছে বাংলা ভাষার নিয়ে আলোচনা করা, বাংলা ভাষার রীতি নিয়ে আলোচনা করা, কিভাবে কোন ভাষা থেকে বাংলা ভাষার মধ্যে কি কি শব্দ আসছে এগুলো নিয়ে আলোচনা করা। পরবর্তীতে আমরা আলোচনা করব পরবর্তী একটা বিষয়ে। আজকে এই মুহূর্তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।